গল্পটা ঠিক গল্প না, এটা আমার জীবনের সবথেকে বড় কাহিনী বলা যেতে পারে। মানে আমার পরিবার এখনও তার মাসুল গুনছে। মামি একদিন হঠাৎ করে বলছে, আই তো তোর মাথায় একটু তেল লাগিয়ে দিই। মাথায় তেল লাগানোর জন্য আমাকে নর্মালি ডেকেছে। আমার যখন চুলটা এইভাবে তুললো ঘাট থেকে, দেখছে কি এইরকমভাবে লম্বা করে এতটা পুরো আঁচড় পিঠের মধ্যে, বেনারসের যে অলিগলিগুলো পাগলের মতো ছুটে বেড়াচ্ছি। সব যেন আমার চেনা, ওখানে কোনো কিছু অচেনা আমার নেই। ওখানে সমস্ত কিছু চেনা, আকাশ বাতাস সব কিছু আমি চিনি। তো ঘুমাতে যখনই যেতাম আমার সবসময় এটা মনে হতো যে আমি কোনো কিছু একটা চিতার ওপর শুয়ে আছি। আচ্ছা, বডি ফুল বডি আমার জ্বলতো, মানে যেরকম একটা মানুষকে দাহ করলে যেটা হয় সেটা আমার মধ্যে আমি ফিল করতে পারতাম। ঘটনাটা ঘুরে যায় সেখান থেকে, যেদিন হঠাৎ রাত্রিবেলা প্রায় 12:30 নাগাদ আমি বাথরুমে গেছি, চিৎকার করছি, আমি যাব না। আমাদের বাড়ি বাসটা, তারপর রাস্তা। তো যখন কেউ রাস্তা থেকে ক্রস করতো, মানে ওই যে আমাদের বাড়ি আর বাঁশঝাড় এই দুটোর মাঝখানে কাউকে একজনকে দেখতে পেতো, কেউ একজন মহিলা দাঁড়িয়ে আছে খোলা চুলে। আমার মেস্তি পুরো ঘেমে গেছে, চিৎকার করছে, মা এদিকে আসো, মা এদিকে আসো। মা ছুটে এসেছে বাড়িতে, বলছে কি হয়েছে? বলছে বৌদি, ভাই তুই মরবি নয় আমি মরব, যে কোনো একজন মারা যাবে তারপরে থামবে, নাহলে থামবে না। নমস্কার। শুক্রবারের রাত, আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের পডকাস্টে আমাদের সাথে আছে যাই হোক, পরিণীতা আমার সাথে ফেসবুকে কানেক্ট করে এবং তারপর পরিণীতা ঘটনা পাঠায়। বাট আপনারা যদি আপনাদের ঘটনা পাঠাতে চান তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন। সিলেক্ট হলে আপনিও এখানে এসে আমাদের ঘটনা শোনাতে পারবেন। আর এবার শুনে নিই প্রথমত পরিণীতার ঘটনা। পরিণীতার প্রথম ঘটনা সেটা হচ্ছে বেনারসের ঘটনা। তো শুরু করো। বেনারস আমরা যাই একটা পুরো প্ল্যান করে, যে ফ্যামিলির সবাই মিলে খুব আনন্দ হইচই করব। তো বেনারস যেদিন যাওয়া হয় সেই দিন আমরা খুব আনন্দ সহকারে আমাদের জামা কাপড় প্যাকিং করে সমস্ত জিনিসপত্র যেগুলো জরুরি সেগুলো নিয়ে আমরা রওনা দিই। ট্রেনে তো খাওয়া দাওয়া চলে, আড্ডা দিয়ে বেনারসে পৌঁছানো হয়। বেনারসে আমরা যখন গিয়ে পৌঁছাই তখন প্রায় সকালের দিকে আমরা একটা হোটেলে উঠি। নদীর থেকে বেশি দূর না, যেখানটায় আরতি হয় সেখান থেকে কিছুটা দূরে। তো খুব ভালো একটা জায়গায় হোটেলটা নেওয়া হয় এবং হোটেল থেকে বেরিয়েই আমরা যেটা দেখতে পেতাম সেটা হচ্ছে মানে অনেকগুলো গলি, যে গলির মধ্যে দিয়ে গেলে একটা হোটেল দেখা যাবে, যে হোটেলটার মধ্যে অনেক সাইনবোর্ড আছে। সাইনবোর্ডের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং এটাই যে ওখানে অনেক মানুষের ছবি এবং নিচে সাইন করা আছে, কিন্তু যারা ওখানে ফটো আর সাইন করে গেছে তারা এখন আর কেউ বেঁচে নেই। আচ্ছা, এটাই ওখানের একটা ইন্টারেস্টিং পার্ট। তো আমরাও যাই, আমরাও সেখানে সাইন করে আসি। মানে ওখানে বলা যায় যে ওখানে যে একবার সাইন আর ফটো লাগিয়ে যায়, সে যদি সেকেন্ড টাইমে আসে তাহলে সে বেঁচে থাকবে না, মানে কোনোভাবে সে মারা গেছে, নয়তো তার বাড়ির লোকও এসে যদি দেখে বুঝতে পারবে যে কোনোভাবে সে মারা যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরাও গিয়ে ওখানে সাইন করি, কিন্তু আমাদের সেকেন্ডবার এখনও যাওয়া হয়নি। আমরা জানিও না যে পরবর্তীকালে কোনো দিন যেতে পারবো কিনা, বা বেঁচে থাকাকালীন ওখানে যেতে পারবো কিনা। তো যাই হোক, আমরা একদিন যেখানে মৃতদের দাহ করা হয়, হাজার হাজার মৃতদেহ, ওই ঘাটটাতে আমরা একদিন বসে রয়েছি ঘোরার সেকেন্ড দিনে। তো ওই দিনে স্বাভাবিকভাবে আমরা সবাই ছিলাম বাড়ির। এবার সবার বাড়ির মধ্যে সবথেকে ছোট সদস্য হচ্ছে আমি, আমার 2 দিদি, তার মধ্যে আমি ছোট। তো ওদের সবসময় আমি কি করতাম, মাতিয়ে রাখতাম। আমি সবসময় প্রচণ্ড কথা বলি আর প্রচণ্ড আনন্দ হইচই করতে ভালোবাসি। তোমার এক জায়গায় স্থির হয়ে বসে থাকার মতো মানুষ আমি কোনোদিনই ছিলাম না, ছোট থেকে এখনও পর্যন্ত নই। তো ওখানে হঠাৎ করে আমার ওই যে পোড়ানোর যে গন্ধটা, ওটা আমার খুব ভালো লাগতে শুরু করে। আচ্ছা, হঠাৎ করেই।
তো আমার দিদিরা বলছে কি যে এখানটা না ভালো লাগছে না, চল ওই দিকটা যা, স্মেলটা ভালো লাগছে না। আমি বললাম কেন, তো ভালোই তো লাগছে, কি খারাপ আছে এটাতে? দিদি বলছে মজা করিস না, চল। আমি দাঁড়া এখানটায় থাক, একটু ভাল লাগছে তো, এরকম করলাম। তো হঠাৎ করে আমি ফিল করতে শুরু করলাম কি যে একটা ওয়েট আমার মধ্যে, একটু ভারী ভারী লাগছে নিজেকে। অদ্ভুতভাবে মুডটা অফ হয়ে গেল। মুডটা অফ হয়ে গেল মানে কি, যে এক্ষুনি হইচই করছিল, আনন্দ করছিল, সে হঠাৎ করে কারোর সাথে কথা বলছে না। চুপ হয়ে গেলাম, একেবারে চুপ। চুপ হয়ে যাওয়ার পরে দিদি বলছে কি হয়ে গেল, কি কিছু হয়েছে? বলছি না। তো এবার একটু বিরক্ত বোধ দেখাচ্ছি সবাইকে। তারপর হোটেলে ফেরা হলো। হোটেলে ফেরার পর সবাই বসে রয়েছে, গল্প করছে, আড্ডা করছে। আমি একা, ভাল লাগছে না কাউকে, একটু একা থাকতে চাইছি। ভীষণ মন খারাপ, ভীষণ মুড অফ, হঠাৎ করেই অকারণে। তারপর যখন প্রায় রাত্রি 10:30, সবাই ঘুমাবে অলরেডি খাওয়া দাওয়া করে, বাড়ির সারাদিন ঘুরেছে ফিরেছে, আমার মনে হলো কি আমার ছাদে যাওয়া দরকার, এখানে ভাল লাগছে না কাউকে, মানে আমার একা থাকলে একটু ভালো হয়। চলে গেলাম ছাদে হোটেলের। আমার পাশের রুমে, মানে আমাদের পাশের রুমে যারা ভাড়া নিয়েছিল হোটেলটাতে, তারা গেল ওপরে। তারা গিয়ে দেখছে কি একটা বাচ্চা মেয়ে একা বসে রয়েছে, মানে আমি। আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে? কিছু না, নর্মালি বসে আছি। ওরা আর অতটা না গুরুত্ব দিয়ে নিচে নেমে গেল। তারপর আমার 2 দিদি গেল ওপরে আমাকে ডাকতে। তখন সেম আমি বসে রয়েছি, মানে প্রচণ্ডভাবে মুড অফ করলে যেরকম হয় সেই রকমভাবে মুড অফ করে বসে আছি। দিদি জিজ্ঞেস করলো কি হয়েছে? কিছু হয়নি, খাবি চল? খেতে ভালো লাগছে না। ঠিক আছে, খেতে হবে না, চল গিয়ে ঘুমাবি, রাত হয়ে গেছে। চলে গেলাম নর্মালি। পরের দিনে আমাদের বেরোনোর আছে, একটু ঘুরে তারপরে বাড়ি বেরিয়ে যাব। যখন বেনারস বেরোবো, জিনিসপত্র প্যাকিং হচ্ছে, সমস্ত কিছু ভালো লাগছে না, মুড অফ, মানে রীতিমতো এবার কান্নাকাটি করব, বেনারস ছেড়ে আসবো না। মাকে বলছি প্লিজ থেকে যাও না, এখানেই কিছু একটা করো, বাট এখানে থেকে যাও, আমি যাব না বাড়ি। মা বলছে বাজে বকিস না, বাড়ি চল, বাড়ি গিয়ে স্কুল আছে, এই আছে, যেতে হবে স্কুল টুল। আমি বলছি থাকো না, আর কদিন তো থাকো, তারপরে চলে যাব, এরকম বলছি, বারবার করে বলছি। মা ভাবছে কি যে এখান থেকে যেতে ইচ্ছে করছে না, হয়তো এতদিন ছিল যেহেতু, কয়েকদিন ছিল। তো মা কোনোভাবে বুঝিয়ে বাজিয়ে জিনিসপত্র গুছানো করালো। তারপরে যখন আমরা বেরোনোর আগে বেনারসের যে অলিগলিগুলো, পাগলের মতো ছুটে বেড়াচ্ছি, সব যেন আমার চেনা, ওখানে কোনো কিছু অচেনা আমার নেই, এমন ফিল করছি যে ওখানেই আমার পৈতৃক বাড়ি থেকে সমস্ত কিছু, ওখানে সমস্ত কিছু চেনা, আকাশ বাতাস সব কিছু আমি চিনি। একদম অলিগলি ছুটে বেড়াচ্ছি পাগলের মতো। তারপর রীতিমতো মামা আমার হাতটা ধরে বলছে চল বাড়ি চল, অনেক হয়েছে, অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়িতে যেতে হবে। তো মানে বাড়ি যখন আসবো, ট্রেনে যখন উঠেছি, একভাবে বেনারসের দিকে তাকিয়ে আমি পুরো বাড়ি পর্যন্ত চলে এসেছি ট্রেন থেকে, মানে ওই দিকেই আমার মন পড়ে রয়েছে। তো বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমি ফিল করছি যে আমার সাথে কেউ একজন আছে, হয়তো আমি তাকে চোখে দেখতে পাচ্ছি না, বাট আমি ফিল করছি অল টাইম আমার সাথে বসছে, আমার সাথেই রয়েছে, আমি যেখানে যাচ্ছি সেও সেখানেই যাচ্ছে। বাড়ির কারোর সাথে কথা বলছি না, মানে সম্পূর্ণ একা রয়েছি, না বাড়ির মায়ের সাথে কথা বলছি, না বাবার সাথে কথা বলছি, না ঠাকুমা, না বন্ধু বান্ধবী, কারোর সাথে দেখা করছি না। অথচ আমার কথা ছিল কি যে বেনারস থেকে ফিরে সমস্ত বান্ধবীদেরকে নিয়ে গল্প করব, বলবো যে আমি কোথায় কোথায় ঘুরেছি, স্কুলে সমস্ত কিছু বলবো, কোথায় গিয়েছিলাম না করেছিলাম, ওইসব সমস্ত কিছু বন্ধ। বাড়ি আসার পর থেকে সম্পূর্ণরূপে একা, মানে একটা রুমে বসে রয়েছি সারাক্ষণ, না দিদিদের সাথে কথা বলছি, না খাবার খাচ্ছি, না কিছু। তো মা ভেবেছে কি যে ওখান থেকে তো জোর করে নিয়ে আসা হয়েছে, আসতে চাইছিল না, হয়তো তার জন্য একটু রাগ, অভিমান, মন খারাপ এইসব কিছু হয়েছে। তো এগুলো যখন হতে থাকে মা আর অতটা কিছু বলেনি, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তারপরে কি হলো, বাড়িতে তো রয়েছি একাই, না খাবার খাচ্ছি, না কিছু করছি, আমার সাথে ফিল করছি যে কেউ আছে, ওই আমার সব, এটা ফিল করতে শুরু করলাম যে অল টাইম কেউ আমার সাথে আছে। আর মাঝে মধ্যে আমাকে এটা বলছে যে চল বেনারস ঘুরে আসি, চল বেনারস যাই,
মানে মনে হচ্ছে কি অল টাইম যে আমাকে কেউ বলছে যে বেনারস চল, এখানে থাকিস না, বেনারস চল। তো আমাকে যখন মাঝে মধ্যে এটা বলছে তখন আমি চট করে গিয়ে মাকে বলছি চলো না বেনারসে যাই, চলো না বেনারস যাই। এবার মায়েরও কি হয়, একটা কথা 2বার বললাম 3বার বললাম, তারপরে তো বিরক্ত হবেই সেই মানুষটা। মা বিরক্ত হয়ে যায়, বেনারসের ভূত এখনও নামছে না ওর মাথা থেকে, বেনারস থেকে বাড়ি চলে এলো। তো এরকম করতে করতে মা বলে তুই কদিন মামার বাড়ি ঘুরে আয়, ওখান থেকে তোর গেলে মনটা ঠিক হয়ে যাবে। এখানে হয়তো সবাইকে ছেড়ে আছিস, তো একসাথে এতদিন সবাই ছিলাম, হয়তো এই জন্য মন খারাপ করছে, যা মামার বাড়ি যা। তো মামার বাড়ি পাঠিয়ে দিল। আমার মামা কাজ করতো ব্যাংকে, আর মামা সবসময় বাইরেই থাকতো বেশিরভাগ টাইমটা। মামিও সেম টিচিং লাইনে ছিলেন, প্রচণ্ড বিজি। তো মামার বাড়িতেও আমাকে থাকতে হলে একাই থাকতে হবে। তো হঠাৎ করে মানে এটা ফিল হতো তো সব সময় যে আমার সাথে কেউ রয়েছে। তো ঘুমাতে যখনই যেতাম আমার সব সময় এটা মনে হতো যে আমি কোনো কিছু একটা চিতার ওপর শুয়ে আছি। বডি, ফুল বডি আমার জ্বলতো, মানে যেরকম একটা মানুষকে দাহ করলে যেটা হয় সেটা আমার মধ্যে আমি ফিল করতে পারতাম। তারপরে কি হতো, কোনো দিন রাত্রিবেলা কোনো প্রকারভাবে আমি ঘুমাতে তো পারতাম না, হয়তো সকালে বা ভোরের দিকে 1 ঘন্টা কি 2 ঘন্টা কোনো প্রকারভাবে ঘুমাতে পারতাম, রাত্রিবেলা না আমি ঘুমাতে পারতাম না কিছু। তো এটা হতো। হঠাৎ একদিন মামি না তাড়াতাড়ি বাড়ি আসে, কোনো কারণে মামি তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তো বাড়ি আসে মামি এসে যখন আমার রুমের দরজাটা খোলে তখন দেখছে কি আমি বসে রয়েছি, একাই বসে রয়েছি, কেউ আমার সাথে নেই, কিন্তু কারোর সাথে কথা বলছি। আচ্ছা। তো এটা মামি দেখে আমাকে কিছু না বলেই আবার দরজাটা লক করে দেয়, তারপরে চলে যায়। তো আমি একাই তখনও কন্টিনিউ নিজে কথা বলছি। তো মামি ভাবে কি যে এটা কি দেখলাম, মামি নিজে বুঝতে পারছে না। তো তারপরে বলছে না, যে মামার সাথে ডিসকাস করা উচিত। মামা বাড়ি ফেরে, মামার সাথে রাতে ডিসকাস করে মামি যে ও একা কথা বলছিল, আমি এটা দেখেছি ওকে। মামা বলছে কি দেখেছো, বাচ্চা মেয়ে, ও খেলছিল হয়তো, ওইসব পাত্তা দিও না। বলছে না তুমি একটা ডক্টর দেখাও, এখন কারোর সাথে কথা বলে না ঠিকভাবে, কিছু তো হয়েছে। মা বলছে ডক্টর কেন দেখাবো? মাই বলছে না ও দেখো আগের থেকে কত চুপচাপ হয়ে গেছে, খাবার খাচ্ছে না, তারপর দিন অনেক ওয়েটটা লস হয়ে গেছে। মানে আমি ছোটোবেলা থেকে অনেক হেলদি ছিলাম, তো ওই বেনারস থেকে ফেরার পর থেকে আমার ভীষণ পরিমাণে ওয়েট লস হয়, মানে প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে যায়, প্লাস আমার তো ডার্ক সার্কেল পড়েই যায় চোখের নিচে একদম। তো এগুলো অস্বাভাবিক লাগে মামির কাছে। মামি বারবার করে মামাকে বলতে থাকে যে ডক্টর দেখাও। মামা বলছে ঠিক আছে, আমি ছুটিটা পাই, সানডে আসুক, দেখিয়ে নেব, 2 দিন দেখো। তো এবার ঘটনাটা ঘুরে যায় সেখান থেকে, যেদিন হঠাৎ রাত্রিবেলা প্রায় 12:30 নাগাদ আমি বাথরুমে গেছি, বাথরুমটা ভেতর থেকে আমি লক করেছি, চিৎকার করছি আমি যাব না। তো স্বাভাবিকভাবে মামা মামি দুজনেই ছুটে আসে, বাথরুমের কাছে এসে দরজা ধাক্কাচ্ছে, কি হয়েছে, আমি সেম কথা, আমি যাব না, চিৎকার করছি ভীষণ পরিমাণে। তারপরে হঠাৎ করে কান্নাটা বন্ধ হয়ে গেল, মানে আমি ওপার থেকে আওয়াজটা পুরোপুরি বন্ধ করে দিলাম। মামা মামি দরজা তখনও ধাক্কিয়ে যাচ্ছে। তারপরে শুরু হলো আমার হাসি, অদ্ভুত পরিমাণে বিচ্ছিরিভাবে হাসছি। মামা মামি তখন বুঝতে পারছে না যে কী হচ্ছে ভেতরে। তারপরে পাশের বাড়ি যে থাকে মামাদের, ওই দাদাটাকে ডেকে নিয়ে আসলো। ও কোনোভাবে দরজাটা ভাঙলো, দরজাটা ভেঙেছে, দেখছে আমাকে, আমি বাথরুমের একটা কোণে হাঁটু দুটো জোড়ো করে এইভাবে বসে রয়েছে, এইভাবে দেখছি, চোখ দুটো, জাস্ট আমার চোখ দুটো দেখছে ওকে। তো ও যখন আমাকে দেখে, ও স্বাভাবিকভাবে একটু ভয় পায় যে এইভাবে কেন বসে আছে, কারোর মাথায় নেই কিছুই। তো ও আমাকে যখনই আমার হাতটা ধরে ওখান থেকে উঠিয়ে আনতে আসে, তখন আমি ওর হাতটা জাপটে ধরে নিই। এবার আমি যে ওর হাতটা ধরেছি না, আমার মামা ছাড়াতে পারছে, মামা মামি দুজনে মিলে কেউ ছাড়াতে পারছে না আমাকে, ওর হাতটা তো ছাড়াতে তো পারছে না। আমি যে হাতটা ধরে রয়েছি ওখানটা পুরো ওর চিড়ে দিয়েছি আমি ভীষণ বাজেভাবে, ও ছাড়াতে পারছে না। তবুও এটা হয়, কোনোভাবে কোনো প্রকারভাবে ওখান থেকে আমাকে বার করে নিয়ে আসে, সেই দিনের মতো শান্ত করে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু আমি কিছুতেই ঘুমাচ্ছি না, আমাকে শুইয়ে দিচ্ছে, আমি উঠিয়ে যাচ্ছি, শুইয়ে দিচ্ছে, উঠে যাচ্ছি, একই কথা বলছি তখনও, বেনারসে নিয়ে চলো,
আমাকে বেনারসে দিয়ে আসো, আমি এখানে থাকবো না, বেনারসে দিয়ে আসো। একটাই কথা বিড়বিড় করছি। তো সেই কথাটার জন্য মামা মামি দুজনেই ভীষণ বিরক্ত হয় যে এত এইসব করার কি আছে, বেনারসে গিয়েছিলাম আবার যাব ছুটি পেলে। তো এটাই বলছে। এবার ভাবছি আমি জেদ করছি, করছি, কিন্তু তারপরে কি হয়, ওই দাদাটা অসুস্থ হয়ে যায় যে আমাকে ওই দিনে নিতে এসেছিল। ও দুদিন না খাবার খেয়েছে না কিছু করেছে। ও সেম আমার মধ্যে যেগুলো হয়েছিল এতদিন ধরে যেটা হচ্ছে, ওরও সেম দুদিন ওটা হয়। এবার যেহেতু ওর বাড়িতে মানে ওর ঠাকুমা পুজো আচ্ছা করে ভীষণ পরিমাণে, তো ওকে কোনোভাবে ঝাড়ফুঁক দিয়ে ঠিক করে। কিন্তু এবার যেহেতু আমার মামি পুজো, ঠাকুর, ভূত পেত কিছুতেই বিশ্বাস করে না, আর না বাড়িতে কোনো মানে পুজো আচ্ছা হয় মামিদের। এটাই হচ্ছে মামিদের বাড়ির মধ্যে সবথেকে বড় একটা মানে ঘটনা, যে মামিদের বাড়িতে কোনো দিন পুজো হয়নি, কোনো প্রকার কোনো পুজোই করেনি মামি। ঠাকুরের মূর্তি আছে কিন্তু পুজো করে। তো ওই দিদাটা একদিন আমাকে দেখতে আসে, যে দেখতে যাব যে এ তো অসুস্থ হয়ে গেছিলো, কী এমন যে জিনিসটা। যখন দেখতে এসছে দিদা, ওই দিদাটা যে এসেছে বাড়িতে আমার পছন্দ না। আচ্ছা, কেন আসবে? যেহেতু পজিটিভ এনার্জি, আমার মধ্যে একটা নেগেটিভ এনার্জি আছে, আমি ওকে সহ্য করতে পারছি না। ও যখনই বাড়ি থেকে এসছে আমার একটা অস্বস্তি বোধ হচ্ছে, মানে কখন যাবে, মানে কথা তো বলছিই না কারোর সাথে, প্লাস ও যে এসছে আমাদের বাড়িতে আমার পছন্দ হচ্ছে না। এবার ও আমাকে দেখে বুঝতে পারে যে কিছু তো হয়েছে, বলছে লঙ্কা নিয়ে আসো, মামিকে বলছে শুকনো লঙ্কা নিয়ে আসো। শুকনো লঙ্কা নিয়ে আসে, শুকনো লঙ্কা পোড়ানো হয়। সবাই যেখানে কাশি মানে কেশে কেশে হাঁচি হচ্ছে, সেখানে আমার মানে কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না আমার। এবার কি বলে যে এই লঙ্কা পোড়ানোটার একটা মানে প্রকার আছে, যে লঙ্কা পোড়ালে এইসব নেগেটিভ এনার্জি দূর হয় এইসব। কিন্তু যখন দেখছে যে আমার কিছুই হচ্ছে না, তখন ওই দিদাটা না একটু কোনো প্রকারভাবে একটু ভয় পেয়ে যায় যে এরা তাহলে এত সহজে যাওয়ার নয়। দিদা মামিকে ডাইরেক্ট আলাদা করে ডেকে বলে, তুমি বাড়িতে পুজো করো না? আমি বলছে না, আমি বিশ্বাস করি না তো এইসব, আর পুজো টুজো করলে অনেক ব্যাপার থাকে, এগুলো আমি মানতে পারবো না, তাই আমি করি না পুজো। বলছে বাড়িতে পুজো করা স্টার্ট করো, তুমি বুঝতে পারবে নিজেই। তো কথা মতো মামি যে মূর্তিগুলো ছিল ওগুলোকে পুজো করা স্টার্ট করে। যখনই পুজো হচ্ছে তখন আমার ভালো লাগছে না। যখন মামি পুজো করছে, মামির প্রতি একটা বিরক্তি চলে আসছে আমার। তুমি পুজো কেন করছো এইরকমভাবে প্রশ্ন করছি মামিকে। মামি কোনো উত্তর দিচ্ছে না। এবার মাঝে মধ্যেই বারবার গিয়ে চলো বেনারসে যাই, মামাকে গিয়ে বলছি বারবার, মামা বাড়ি আসলে মামা বেনারস যাবে, চলো না বেনারস যাই, এটা বারবার বলছি। এবার যখন দিন দিন আরও জিনিসটা ঘটতে থাকে, মামি একদিন হঠাৎ করে বলছে, আই তো তোর মাথায় একটু তেল লাগিয়ে দিই। মাথায় তেল লাগানোর জন্য আমাকে নর্মালি ডেকেছে। আমার যখন চুলটা এইভাবে তুললো ঘাট থেকে, দেখছে কি এইরকমভাবে লম্বা করে এতটা পুরো আঁচড় পিঠের মধ্যে। মামি দেখে বলছে কি তোকে কি বেড়াল টেরাল কিছু আঁচড়েছে? আমি বলছি না, ওসব কিছু না। বলছে চল তাহলে একটা ডক্টরের কাছ থেকে একটা টিটেনাস নিয়ে আসিস। আমি বলছি না ওইসব কিছু না, ওইসব ছাড়ো তো, কিচ্ছু হয়নি আমার। এরকম করছি, মানে যাবো না আমি কোথাও। তো মামি জিনিসটাকে আবার করে দেয়। তারপর মামাকে বলে যে ওর পিঠে আমি এরকম দাগ দেখলাম, এটা কিন্তু ঠিক না। মা বলছে কি বলছো এইসব? বলছি হ্যাঁ ঠিকই বলছে। মামি তারপর দিন যখন এইসব হতে থাকে, মামির বাড়িতে যেহেতু রয়েছি তার তো একটা টেনশনের কারণ হবেই। তারপর আমার বাবা মাকে বলে যে তুমি একটা ভালো ওঝা দেখো, ওর মধ্যে কিন্তু আর আগের ও নেই, পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে ও, তোমরা একটা কিছু করো, নাহলে আমরা এখান থেকে ট্রাই করছি। এবার আমার মা যেহেতু হাউসওয়াইফ, আমার মা এইসবে ভীষণ বিশ্বাস করে, ভূত প্রেত পিশাচ। তো বলছে তোমাদের বাড়ির সামনেই যিনি মহিলা আছেন উনি কিছু করতে পারবে না? মামি বলছে না, উনি করেছেন, লঙ্কা পুড়িয়েছেন, বাট কিছু হয়নি, এটা ওনার পক্ষে করা পসিবল নয়। তারপর আমাদের ওইখানেই একজন বৈকুণ্ঠপুর বলে একটা জায়গা আছে, ওখানে একটা জাগ্রত মন্দির আছে, কালী মন্দির। তো ওই লোকটা যায় একটা তাবিজ নিয়ে,
ওই মহিলাটাদের বাড়িতে, যেহেতু মামাদের বাড়িতে কোনো পুজো হয় না, তাই মামাদের বাড়িতে না গিয়ে ওই মহিলাটাদের বাড়িতে যাই যেখানে পুজো আচ্ছা করে। ওখানে নিয়ে যাওয়া হয় আমাকে এটা বলে যে চলো তোমাকে বেনারস নিয়ে যাব, নাহলে আমি মামাদের বাড়ি থেকে বেরোচ্ছি না। এবার যেহেতু মামাদের বাড়িতে কোনো পুজো হয় না, কোনো কিছু হয় না, মামাদের বাড়িটা কি হয়ে গেছে, মামাদের বাড়িটা একমাত্র আমার জায়গা হয়ে গেছে, আমি ওইখান থেকে বেরোতে চাইছি না। এবার মামা বলছে কি তোকে বেনারসে নিয়ে যাব, রেডি হ। এবার এটা যখনই বলেছে তখন আমার একদম আনন্দের সহকারে আমি বলছি হ্যাঁ চলো তাহলে, কখন যাবে, আমি এক্ষুনি যাচ্ছি। বলছে চল তাহলে বেরো, রেডি হ। এবার আমি রেডি হয়ে গেছি, পুরো জামা কাপড় গুছিয়ে নিয়েছি ট্রলির মধ্যে, জামা কাপড় গুছিয়ে নিয়ে চলো। এবার তখন হচ্ছে সকালবেলা, তো এরকম স্নান টান করিয়ে আমাকে মামা বলছে চলো বেনারসে চলো। এবার আমার মামা বুদ্ধি করে বলছে ট্রলি ফলি গুছিয়ে নিয়েছিস তো, আমি বলছি হ্যাঁ। বলছে চল তুই মামির হাত ধরে যা, আমি পিছনে যাচ্ছি। আমাকে মাঝে রাখলো, দুজনে, মামি আগে আছে মামা পিছনে আছে, যাতে আমি ছুটে না চলে আসতে পারি। তো যখনই ওই দিদাটাদের বাড়ি সামনাসামনি আমি গেলাম, আমি জোরে হাঁটতে শুরু করলাম যাতে ওই বাড়িটা আমি তাড়াতাড়ি টপকে যাই। মামি একটা হাত ধরলো, মামা একটা হাত ধরলো, দুজনে যে আমার হাত ধরেছে আমি তখন বুঝতে পেরে গেছি যে আমাকে তার মানে এরা এখানে নিয়ে যাবে। তখন আমি দুজনকেই কোনো প্রকারভাবে মানে যাতে আমাকে ছাড়াতে পারি। এবার ওরা আমাকে সামলাতে পারছে না, একটা বাচ্চা মেয়েকে ওরা দুজন সামলাতে পারছে না। আমার মধ্যে এত তখন জোর চলে এসছে, কোনোভাবে আমাকে টেনে হিচড়ে ওখানে নিয়ে যাওয়া হয়। টেনে হিচড়ে নিয়ে যাওয়ার পরে যখন ওরা নিয়ে গেছে তখন আমার আসল রূপটা ওখানে বেরিয়েছে। কেন নিয়ে এসছিস আমাকে এখানে, বেনারসে নিয়ে চল, তুই তাকারি শুরু করেছি তখন আমি। ওই যে লোকটা যে এসেছিলেন বৈকুণ্ঠপুর থেকে যিনি এসে সোজা কোনো কিছু কথা না বলে আমার গলার ওপর তাবিজটা দিয়ে দিল। তাবিজটা দিয়ে দেওয়ার পরে কে তুমি, কি চাই, আমি বেনারসে দিয়ে আই, আমাকে যেখান থেকে নিয়ে আসা হয়েছে আমি সেখানেই যাব, একে নিয়ে যাব। ও যে ওকে নিয়ে আসছি, ও আমাকে নিয়ে যাবে, এটা ওর মানে ও ভেবে নিয়েছে। বলছে ওকে ছেড়ে দে, ও তো কিছু করেনি। বলছে আমি ওর সাথে এতদিন থেকেছি, ওকে আমি না নিয়ে যাব না। মানে এটা হয়ে গেছে যে হয় না একটা মায়া, ওদেরও কিন্তু মায়া কাজ করে। ও যে আমার সাথে এতদিন থেকেছে, হ্যাঁ আমি তো একা একা থাকতাম, ও সেটা দেখেছে যে ও একা একা আছে। এবার কি হতো, ওই যে আমি একা একা কথা বলতাম, ওর সাথে কথা বলতাম, সব কিছু বলতাম, ও আমাকে হয়তো কিছু বলতো, সেগুলো দুজনে কি করতাম, কথা টথা বলতাম। এই জন্য ও আমাকে ছেড়ে যেতে চাইছে না, ও আমাকে নিয়ে বেনারসে যেতে চাইছে, কিন্তু ও তো অলরেডি মৃত, ও তো নেই পৃথিবীতে। এবার জিনিসটা কি হয়েছে, ওকে যখন ছাড়তে বলা হচ্ছে ওর একটাই কথা, আমি যাব না, আমি যাব তখনই যাব যখন এ আমার সাথে যাবে, না হলে আমি সব কিছু শেষ করে দেব। আচ্ছা, তো কথাটা এইখান অবধি যখন চলে যায় তখন লোকটা ঠিক করে কি যে যজ্ঞ কিছু করা যেতে পারে। এবার ওকে মানে ছাড়ানোর জন্য ওই দিনেই পুজো টুজো করা হয়, অনেক ধরনের 2-3 জন এসে পুজো টুজো করে। একার পক্ষে ওই পুজোটা নাকি করা সম্ভব নয়, 2-3 জন মিলে পুজো করে টানা। তারপর পুজোটা হওয়ার পরে টানা 2 দিন আমি ঘুমিয়েছি, না কারোর সাথে কথা বলেছি, না খাবার খেয়েছি, না কিছু। টানা 2 দিন ঘুমিয়েছি। টানা 2 দিন ঘুম থেকে ওঠার পরে আমি বলছি কি হয়েছে, আমার এত মাথা ব্যথা কেন করছে। ঘুম থেকে ওঠার পর জাস্ট এটা বলেছি। তারপর ধীরে ধীরে ওটা আমার থেকে ছাড়তে প্রায় 1-1.5 বছর টাইম লেগেছিল। একেবারে যে ছেড়ে চলে গেছে তা নয়, ধীরে ধীরে টাইম লেগেছে ওটা যেতে আমার থেকে। তারপর বন্ধু বান্ধবীদের সাথে কথা বলতে, মিশতে, আবার নতুন করে অনেক টাইম লেগে গেছিলো আমার। মানে কোথাও আমরা যখন যাচ্ছি বা রাস্তায় বেরোচ্ছি, যেখানেই যাই, এটা কোনো দিন বলা উচিত না যে এই স্মেলটা ভালো বা এই স্মেলটা কোথায় থেকে আসছে, একদম না। তো মানে সামান্য একটা স্মেলের কথা বলতে গিয়ে এত বড় বিপদ, কি আর বলবো।
মানে সবসময় আপনাদেরও সাবধান করি এই বিষয়গুলো। আর যারা এগুলো মানেন না তাদের বলে দিচ্ছি যে এই আমাদের পডকাস্ট বা যে কোনো হরর কিছু দেখলে সেটা এন্টারটেনমেন্ট পারপাসে দেখুন। আর কি বলবো, আর এই প্রথমত এই প্রথম ঘটনাটা কেমন লাগলো আমাদের জানান। এবার পরিণীতার কাছে সেকেন্ড আরেকটি ঘটনা আছে ওর লাইফে হয়েছে, সেটার দিকে যাব। তাহলে এবার পরিণীতার কাছে সেকেন্ড স্টোরিটা শুনবো। দ্বিতীয় গল্পটা ঠিক গল্প না, এটা আমার জীবনের সব থেকে বড় কাহিনী বলা যেতে পারে। মানে আমার জীবনের বলা ভুল, আমার পুরো পরিবারের। মানে আমার পরিবার এখনও তার মাসুল গুনছে। আমার জয়েন্ট ফ্যামিলি। আমার দাদু বলা যেতে পারে ছোটোখাটো একজন জমিদার ছিলেন। 6টা ছেলে 4টে মেয়ে। আমার দাদুর পরিবার এই নিয়ে পুরো একদম ভরা সংসার। 6টা জেঠিমা, এখনও পর্যন্ত আমাদের সবাই একসাথেই থাকা হয়। তো আমার যে বড় জেঠিমা রয়েছে, তার বড় ছেলে একটু অ্যাবনর্মাল, ঠিক আছে, মানে অন্য ধরনের। তো তার বিয়ে দেওয়া হয় একজন মহিলার সাথে, যিনি অত্যন্ত সুন্দর, গুণী, সব কিছু ভালো। যেহেতু তিনি গরিব ছিলেন, তার জন্য তার মা ওই দাদার সাথে বিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পরে যখন আমার জেঠিমারা জানতে পারে যে ওর একটা রোগ আছে, রোগটা তেমন কিছু না, জাস্ট সুগার, খুব হাই লেভেলের সুগার রয়েছে। তো আমার ওই বড় বৌদির প্রেগনেন্ট হয়। আর যখন উনি প্রেগনেন্ট হয়, তখন আমাদের বাড়িতে চলছে আমার সেজো জেঠিমার মেয়ের বিয়ে। এবার বিয়ে বাড়ি যেহেতু সবাই কী হয়, একটু আনন্দ মিষ্টি খাওয়া দাওয়া তো চলবেই। তো ওইদিকে বড় বৌদি তো প্রেগনেন্ট, তার সাথে আমার বড় জেঠিমার মেয়ে ছিলেন যিনি, সেও প্রেগনেন্ট। মানে একদিকে বৌমা, একদিকে মেয়ে, দুজনেই প্রেগনেন্ট। এবার তার উপর বাড়িতে আমাদের অনুষ্ঠান, সবাই ভীষণ মানে আনন্দের মধ্যে রয়েছে। তো এবার ওই বিয়ের মধ্যে ওনাকে ডক্টর বলে দিয়েছিল যে দেখো, যেহেতু তোমাদের বাড়িতে বিয়ে বাড়ি আসছে, তুমি প্রেগনেন্ট, তার উপর তোমার সুগার আছে, তুমি কিন্তু ভুলেও মিষ্টি খেও না, তুমি একদম ভুলেও মিষ্টি খাবে না, তুমি আর যাই খাও। এবার কোনো প্রকারভাবে হয়তো লোভটা সামলাতে পারেনি, মিষ্টি খেয়েছে। বিয়ে পুরো শেষ হয়েছে। বিয়ে শেষ হওয়ার পরে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, উনি পুরো ধীরে ধীরে ফুলতে শুরু করেছিল। তারপর ডেলিভারি ডেট চলে আসে। ডেলিভারি ডেট যেই দিনে আসে, তার মানে যেই দিন ডেলিভারি হবে সেই দিনে ওনার মেয়েরও ডেলিভারি, জেঠিমার, আর ওই বৌদিরও ডেলিভারি, দুজনেরই ডেলিভারি। এবার ওনাদের মধ্যে কনফিউজড এটা নিয়েছিল যে কাকে বাঁচাবে, কারণ বৌদিকে বাঁচাতে গেলে বৌদির ওপর টাকা ইনভেস্ট করতেই হবে। আর আমার বড় জেঠু ওই রকম ধরনের মানুষই না যে 1 টাকাও তার বৌমার উপর খরচ করবে। একটু কৃপণ টাইপের, টাকা পয়সা হয়তো আছে কিন্তু খরচ করবে না। এবার কি হয়েছে, যখন ডেলিভারির জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বড় বৌদিকে, তখন এইদিকে তো পুরোপুরিভাবে বিয়ে এখনও সেরে ওঠেনি, মানে দিরাগমন এই সব রয়েছে, এইসব নিয়ে। তো রিসেপশনের পরের দিন ওনার ডেলিভারি নিয়ে গেছে ওনাকে। এবার ওইদিকে ওনার মেয়েকেও নিয়ে গেছে। তো আমরা শুনতে পাই কি যে বৌদি আর নেই, মারা গেছে। এইদিকে বিয়েবাড়ি এখনও ঠিক করে কেটে ওঠেনি। তো যার বিয়ে হয়েছে তাকে জানানো হয়নি যে বৌদি মারা গেছে। সে জানে বৌদি বেঁচেই আছে। সে ওই দিক থেকে ফোন করে বলছে কি, রিসেপশনের পরের দিন বলছে, হ্যাঁ ওই বৌদিটার কি হলো, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে গো, এরকম সে ফোন করে জিজ্ঞেস করছে। বৌদি ভালো আছে এরকম জিজ্ঞেস করছে। অত্যন্ত ভালোবাসতো, যার বিয়ে হয়েছে তাকে মানে নিজে হাতে সাজিয়েছে বিয়ের দিনে, এরকম। তো সম্পর্কটা যেহেতু দুজনের মধ্যে ভালো, দুজনের মধ্যে এরকম একটা বিশ্বাস যে বৌদিরকে আমি গিয়ে দেখব। আর ও ভেবেছে কি যে ও বাড়িতে আসবে দিরাগমনে, এসে বৌদির বাচ্চাটাকে দেখবে, বৌদির জন্য কিছু একটা নিয়ে আসবে। ও বৌদির জন্য শাড়িও অলরেডি কিনে ফেলে। তো আমার বড় জেঠু, বৌদির যে বাচ্চাটা হয়, মেয়ে হয়, ঠিক আছে, তো ওই মেয়েটাকে একজনকে দিয়ে দেয়। এবং আমরা জানি না যে বৌদির তারপর কি হয়। বৌদিকে আমরা দাহ যে করার জন্য যে নিয়ে আসবে সেটাও কিচ্ছু করেনি। মানে হসপিটাল থেকেই আমরা শুনি যে বৌদি আর নেই, বৌদির একটা মেয়ে হয়েছে, বৌদির মেয়েকে অন্য কাউকে দিয়ে দিয়েছে বড় জেঠিমা। যেহেতু ওনার মেয়ে হয়েছে আর বৌদিরও মেয়ে হয়েছে, তাই নিজের মেয়েকে নিয়ে চলে এসছে, কিন্তু বৌমাকে আনে না।
তো এটা নিয়ে বাড়ির মধ্যে একটু অশান্তি হয়। তারপরে বলছে যে ওর যেহেতু বৌমা, ওর ছেলে, না কিছু বলাই ভালো, জিনিসটা চেপে যায়। এবার দিরাগমনে আসে দিদি, জামাইবাবু। তখন জানি দিদি যে মারা গেছে। দিদি যে শাড়িটা এনেছিল সে শাড়িটা বড় জেঠিমার হাতে দেয়, বড় জেঠিমার হাতে দিয়ে বলে শাড়িটা তুমিই পরো। একটু রাগ করেই বলে যে শাড়িটা তুমিই পরো, আমি বৌদির জন্য নিয়ে এসেছিলাম, তুমিই পরো। শাড়িটা নিয়ে নেয় বড় জেঠিমা। এবার বিয়ের যে ভিডিও যেগুলো হতো তখনকার দিনে কি হতো, একটা করে ক্যাসেট দেওয়া হতো, ওই বিয়ের ক্যাসেটটা নিয়ে এসে চালানো হয় বাড়িতে। বিয়ের ক্যাসেটটা যখনই চালানো হয় বাড়িটা পুরো ফিনাইনের গন্ধে ভরে গেল, হঠাৎ করেই, কোনো কারণ ছাড়াই। ফিনাইনের গন্ধ কোথায় থেকে আসছে? হসপিটালে যেরকম গন্ধ থাকে সেরকম গন্ধ। গন্ধটা ধীরে ধীরে চলেও গেল, নর্মাল হয়ে গেল। এবার আমরা অতটা না ভেবে চুপ করে বিয়ের ক্যাসেটটা দেখে তারপরে চলে যাই। তারপরে ওই দিদি, যার বিয়ে হয়েছিল, হয় না নতুন বউকে একটু বেশি অ্যাট্রাক্ট করে, তো ওই দিদি খোলা চুল নিয়ে, ওর চুলটা অনেক বড় ছিল, চুলটা এরম করে ছাদের ওপর ঝুলিয়ে এরম করে বসে ফোন দেখছে বা কিছু একটা করছিল। তো সেই সময় বড় জেঠিমা আসে, বড় জেঠিমা এসে বলছে, নানান রকম গল্প সংসারের করছে যে কেমন শ্বশুরবাড়ি এই সেই। ও গল্প করতে করতে হঠাৎ ও বড় জেঠিমাকে না বলতে শুরু করলো, তোমাকে এসব বলে কোনো লাভ নেই গো, তুমি আর কি করে বুঝবে, এরম বলে চলে যায়। যে বড় জেঠিমা বলছে, বাবা এর আবার কি হলো? আগেকার দিনের মানুষগুলো কি বলে যে এর আবার কি হলো, ঠিক আছে কোনো ব্যাপার না, চলে গেছে। তবে চলে যাওয়ার পরে এবার ওই দিন সন্ধেবেলায় ওই দিদি বসে আছে খাটের ওপর বসে বসে বলছে, আমার বেলায় যত এইসব, মানে নিজে নিজে ভুলভাল বকছে আর কি, আমার বেলা যত এরকম, নিজের মেয়ের বেলা তো কিচ্ছু না, এরম বলছে। এবার জামাইবাবু ভাবছে যে হয়তো ওর বোনের জন্য বলছে, মানে যেহেতু ওর বোন আছে, বলছে তোমার আবার কিসের রাগ হলো, তোমার তো এই তো নতুন বিয়ে হলো, কী রাগ হলো? দিয়ে ও এরকম বিড়বিড় করছে, আমার বেলা কিচ্ছু না, নিজের মেয়ের বেলা এইসব, নিজের মেয়ের মেয়েকে এত যত্ন করছে, আর আমার মেয়েটার বেলা দেখো এরম বলছে। তখন এবার জামাইবাবু বলছে, তুমি কী ভুলভাল বকছো? দিয়ে ওর গায়ে হাত দিয়ে দেখছে কি ভীষণ জ্বর এসছে ওর। দিয়ে ওকে বলছে জ্বর কোথায় থেকে আসলো? দিয়ে ওষুধ খাওয়ালো, ওকে ঘুম পাড়িয়ে দিল। তারপর এবার ওকে বলছে কি, জেঠিমা যে তুই তো নতুন বিয়ে হয়েছে, তুই বাড়ি চলে যা, আমাদের বাড়িতে এখন এইসব চলছে, তো চলে যা। দিয়ে দিদিকে বুঝিয়ে বাজিয়ে ওকে পাঠিয়ে দেয় বাড়িতে। এবার জামাইবাবু হঠাৎ করে ফোন করে বলছে ও প্রচণ্ড মিষ্টি খাচ্ছে। আচ্ছা, প্রচণ্ড মিষ্টি খাচ্ছে, কিন্তু দিদি কোনোদিন মিষ্টি খেত না, মানে ও মিষ্টি জিনিসটা পছন্দই করতো না। বলছে ও খালি বলছে কি মিষ্টি নিয়ে আসো, মিষ্টি খাবো, এই শুধু মিষ্টি দিয়ে মুড়ি মাখিয়ে মিষ্টি খাচ্ছে, মানে অদ্ভুত। আমি বলছি হ্যাঁ। এবার বাড়ির সবাই বলছে নতুন বিয়ে হয়েছে তো এখন অনেক মানুষের শখ আহ্লাদ পাল্টাবে, হতে পারে। জিনিসটা চেপে যাওয়ার পরে এবার একদিন শুরু হয়, আমি আমার মেজদি ঘুমাচ্ছি, আমার বাবা মা বাইরে ঘুমাচ্ছে রাত্রিবেলা। তখন যেহেতু গরমকাল, ভীষণ গরম, ওরা বাইরে একটু শুয়ে রয়েছে। আমার মেজদি পুরো ঘেমে গেছে, চিৎকার করছে, মা এদিকে আসো, মা এদিকে আসো। মা ছুটে এসেছে বাড়িতে, বলছে কি হয়েছে? বলছে বৌদি। আমার দিদি বলছে বৌদি এখানটায় ছিল দাঁড়িয়ে। আমার মা বলছে তুই স্বপ্ন দেখেছিস? বলছে না মা, বিশ্বাস করো আমি দেখেছি। আর মেজদি কোনোদিন মিথ্যে কথা বলে না। এইভাবে যখন বলেছে যে বৌদি আমি দেখেছি, তখন এবার বলছে যে শুরু হয়ে গেছে জ্বালানো, মানে সবাই এটা বলছে শুরু হয়ে গেছে জ্বালানো, এবার জ্বালাবে। এই যে বলাটা শুরু করেছে, তারপর থেকে সত্যিই আমাদের বাড়িতে কোনো দিন শান্তি ছিল না। আজকে আমার দিদি চিৎকার করছে, কালকে আমার অন্য জেঠিমার মেয়ে চিৎকার করছে, বৌদি, এরম একটাই কথা, বৌদি এসেছিল, বৌদিকে দেখলাম, মানে স্পষ্টভাবে দেখা দিচ্ছে মানুষকে। এবার একদিন হয়েছে, আমার জেঠিমা, সেজ জেঠিমা, যার মেয়ের বিয়ে হয়েছে, ও ঘুমাচ্ছিল দুপুরে ঘুমাচ্ছিল। আর ওদের না এইটুকু মতো একটা জানলা আছে ওদের বাড়িতে, মানে যেটা খুব কম খোলা হয়। এবার ওই জেঠিমাটা যেহেতু খুব ভালোবাসতো ওই বৌদিটাকে, তো ওই কথাটা চিন্তা করেই হয়তো ঘুমাচ্ছে, মানে চোখটা জাস্ট লেগে এসছে, তখন ওই জানলাটা থেকে না, মানে হয় না মৃদু গলায় ডাকে যেটাকে, বড় মা, এরম করে ডেকেছে কেউ, ঠিক
এবার আমার জেঠিমা ধীর করে উঠে বলছে, হ্যাঁ কে? এইরকম পুরো স্পষ্ট শুনতে পেয়েছে যে বড় মা এরকম করে ডেকেছে জানলাটা থেকে। তো ওই বড় জেঠিমার পুরো গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছে যখনই ওই ডাকটা শুনেছে। ওই ডাকটা শোনার পরে উনি না এবার ঠাকুরের যে ঘরটা আছে আমাদের অনুকূল ঠাকুরের খুব ভক্ত। তো ওই জেঠিমা অনুকূল ঠাকুরের কাছে গিয়ে মানে খুব কান্নাকাটি করছে যে এবার আমাদের কি হবে, আজকে একে দেখা দিচ্ছে, কালকে ওকে দেখা দিচ্ছে, আজকে আমি স্পষ্ট ডাক শুনলাম, ও তো এই বাড়ি ছেড়ে যাবে না, এবার আমাদের কি হবে। সবার মাথায় এটাই চিন্তা। এবার রাত বিরিতে আমরা কেউ ঘুমাতে পারতাম না। কি হতো, রান্নাঘরের সমস্ত বাসনপত্র পড়ে গেল, হুট করে সমস্ত কিছু পড়ে গেল। এবার কেউ উঠিয়ে দিয়ে আসছে, আবার পড়ে গেল, এইরকম হতে থাকতো। তারপর আমাদের ছাদের ওপর ওই যে ধানগুলো মেলা থাকতো, ধান মেলার পরে এই একটা লোহার একটা জিনিস থাকতো যেটা দিয়ে ওই ধানগুলোকে উল্টানো হতো, ঠিক আছে। এবার ওই যে ওইটা মাঝরাত্রিবেলা কেউ টানছে ছাদের ওপর, আমরা পুরো স্পষ্ট শুনতে পেতাম এরকম আওয়াজ, নিজে শুনেছি, আমার ঠাকুমাও শুনতে পাচ্ছে। ঠাকুমা বলছে যা, এবার কি হবে, এতদিন যেটা হয়নি এবার সেটা হচ্ছে। ওই রকম কেউ টানছে ছাদের ওপর থেকে, তারপরে ছাদের ওপরে কেউ পুরো হাঁটছে, আমরা বুঝতে পারছি, জিনিসপত্র পড়ে যাচ্ছে, এরকম হতেই থাকছে। মানে প্রত্যেক দিন আমাদের বাড়িতে কিছু না কিছু হচ্ছে। বাড়িতে রিলেটিভসরা আসা বন্ধ করে দিয়েছে, কেউ আসছে না, যার নতুন বিয়ে হয়েছে তারকে আসতে দিচ্ছে না। আর ওইদিকে ও ওই রকম যেহেতু আচরণ করছিল, তাতে ওকে কী করলো, ওর বর বাইরে নিয়ে চলে গেল, বাইরে নিয়ে চলে গেল। তারপর ওখানে গিয়ে নর্মাল হলো। কিন্তু এই দিকে আমাদের বাড়িতে এমন অশান্তি শুরু হতে লাগলো যে শেষই হচ্ছে না। তো একদিন কি হয়েছে, এরকমই ঘটনা যখন হতে থাকছে, একদিন ঘুম থেকে উঠে দেখেছি দরজাটা খুলেছে আমার মা, আমাদের বাড়িতে যে কুকুরটা পোষা ছিল সে মারা গেছে, বাড়ির দরজার সামনে পড়ে রয়েছে। এরকম অদ্ভুত অদ্ভুত বাজে ঘটনা বাড়িতে হতে থাকছে। তখন কি হলো, যখন পুরো জিনিসটা একদম সহ্যের সীমার বাইরে পেরিয়ে গেল, তখন দাদু বড় জেঠুকে ডেকে পাঠালো, ওকে ডাকো। গেল, যেহেতু বাড়ির বড় সব থেকে, এখনও দাদু ডেকেছে, তুই কি এমন করেছিস যে এত আমাদের জ্বালা পোহাতে হচ্ছে? আমার জেঠু জাস্ট একটাই কথা বললো, আমি কিচ্ছু করিনি, আমি কি করব, আমি কিচ্ছু করিনি, মারা গেছে ব্যাস, আবার কি, এটা বলে জেঠু চলে যায়। এবার দাদুর তো চিন্তা যে আমার বাড়িতে তো আরও এতগুলো সদস্য আছে, এরা তো আজকে কুকুরটা মারা গেছে, কালকে যদি বাড়ির কারোর কিছু হয়ে যায় তখন কি হবে। আমার দাদু পুরো বট গাছের মতো ছিল, সবাইকে আগলে ধরে ভালোবাসতো। এবার দাদুর যখন এইগুলো দেখছে, দাদু কিছুই ঠিক করতে পারছে না, ঠাকুমাও কিছু করতে পারছে না। তো আমাদের বাড়িতে যখন কোনো পুজো ঠিক হচ্ছে, ঠাকুরমশাই ঠিক হচ্ছে, তখন ঠাকুরমশাইয়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাই তিনি আসতে পারছেন না। এবার আমাদের বাড়ির পিছনে একটা বড় বাঁশ ঝাড় আছে, ঠিক আছে। তো তারপরে রাস্তা, আমাদের বাড়ি, বাঁশ ঝাড়, তারপর রাস্তা। তো যখন কেউ রাস্তা থেকে ক্রস করতো, মানে ওই যে আমাদের বাড়ি আর বাঁশ ঝাড় এই দুটোর মাঝখানে কাউকে একজনকে দেখতে পেতো, কেউ একজন মহিলা দাঁড়িয়ে আছে খোলা চুলে, আচ্ছা, সবাই দেখতে পেতো এটা। এবার এই যে ওই দেখার কারণে কেউ ওই দিক থেকে আর আসছে না, মানে ওই জায়গাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, ওই রাস্তাটা, ওই রাস্তা থেকে কেউ যাতায়াত করছে না, এইরকম হয়ে গেল। এবার আমার একদিন মেজো জেঠিমার মেয়ে, ও কলেজ থেকে বাড়ি এসছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এবার আমাদের যেহেতু গ্রাম সাইড, তখন সন্ধ্যে 6টা 7টার পরে তুমি অটো টোটো কিচ্ছু পাবে না। তো ও সাইকেল চালিয়ে যেত, প্রায় ওর 1 ঘন্টা দূর কলেজ, সাইকেল চালিয়ে আবার আসতো। এবার সাইকেল চালিয়ে আস্তে আস্তে ওর সেই দিন বেজে গেছে প্রায় 6:30 7টার মতো বেজে গেছে। ও এসছে, বাড়ি এসেই আমাদের যে দালানটা আছে ওখানে একটা কাঠের তক্তপোষ ফেলানো থাকতো, ও এসে ওখানটায় জাস্ট শুয়েছে। ও শুয়ে হাত পা অলরেডি বাঁকতে শুরু করলো, নর্মাল শুয়ে রয়েছে, অনেক বড় মেয়ে, কলেজে পড়ে, মানে বুঝতে পারছো, হাত পা বাঁকতে শুরু করলো। হাত পা বাঁকতে শুরু করতে করতে অদ্ভুত আচরণ করছে, মুখ থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ বার করছে। তারপরে এবার মেজো জেঠিমা, যেহেতু একটাই মেয়ে, 2টো ছেলে, মেজো জেঠিমা ওকে এসে ধরলো এরকম করে, কী হয়েছে বল, কী হয়েছে বল, কোথায় শরীর খারাপ লাগছে, কী হয়েছে, ডক্টর ডাকবো, এরকম করছে। ও তখন বড় জেঠিমার নাম নিয়ে বলছে, ওকে ডাক,
খুব বাজে একটা বিচ্ছিরিভাবে বলছে, ওকে ডাক, এরম করে। যখন বড় জেঠিমা ওকে দেখে ভয়ে গুটিয়ে গেছে, তখনও বলছে, আমার মেয়েকে দিয়ে দিলি, তোর মেয়েকে কে বাঁচাবে, এরম বলছে। কিন্তু ও যে সবাইকে ধরছে, কিন্তু বড় জেঠিমার মেয়েকে ও ধরছে না, বা ও বড় জেঠিমার মেয়েকে বা বড় জেঠিমার কিছু খারাপ করছে, কাউকে কিছু করছে না, ও এই দিকের লোককে টর্চার করছে। মানে ও দেখাতে চাইছে যে দেখ আমি কি করতে পারি। তো বড় জেঠিমা খুব ভয় পেয়ে যায়। তখন বড় জেঠিমা ওই অবস্থাতেই ওই দিদিটার পা ধরে, মানে আমার ওই মেজো জেঠিমার মেয়ের পা ধরে খুব কান্না করতে থাকে যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এরকম হবে, আমাকে ক্ষমা করে দে মা, আমি কোনো দিন এরকম করব না আর, তুই আমাকে ক্ষমা করে দে, তুই এখান থেকে ছেড়ে চলে যা, তোর পায়ে আমি পায়ে পড়ছি আমি, আমাদের এখান থেকে তুই শান্তি দে। বলছে আমি শান্তি দেব না, আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আয়, আমি শান্তি দেব না হলে। তারপরে ওই দিনেই আরও একটা কথা আমরা জানতে পারি যে ওই বৌদিকে দাহ করা হয়নি, বড় জেঠিমা আর বড় জেঠু মিলে ওকে মাটির নিচে পুঁতে দিয়েছিল। এর কারণেই ওর এত টর্চার, মানে আমাদের মানে শ্রাদ্ধ বা অন্তিম ক্রিয়া কিছুই হয়নি। এই জন্যই ওর কিন্তু পুরো যে এটা এত টর্চারে পরিণত হয়ে গেছে। মানে স্বাভাবিকভাবে ওর যদি যেগুলো করা দরকার সেগুলো করে দিত, হয়তো এতটা কিছু হতো না, কিন্তু যেহেতু ওর কোনো কাজকর্ম কিছুই করা হয়নি, তার কারণে কি ও পুরো আমাদের ফ্যামিলিকে ঠিক করে নিয়েছিল যে পুরো শেষ করে দেবে, পুরো শেষ করে দেবে। আর অলরেডি ও তাই করছিল। এরপরে কি হয়, বড় জেঠিমা ওর পায়ে পড়ে, কাকুতি মিনতি করে কান্নাকাটি করে, ও সেম কথা, আমি ছাড়বো না কাউকে, আমি সবাইকে মেরে ফেলবো, সবাইকে শেষ করে দেবো, আমার মেয়েকে নিয়ে আসো। অলরেডি তো মেয়েকে দিয়ে দিয়েছে, যার কাছে দিয়েছে তার কোনো ছেলে মেয়ে হয়নি, সে তো দিবে না। আর তার কাছে যখন যাই বড় জেঠিমা, মেয়েটা তখন হয়তো ওই 6-7 মাসের, তখন গেছে অলরেডি 6-7 মাস ধরে আমাদের বাড়িতে প্রবলেম চলছে। মেয়েটার কাছে যখন যাই, মেয়েটাকে নিতে চাই, তখন তাদের বাড়ির লোক না করে দেয়, আমরা দেব না, আমরা কেন দেব, আমরা তো টাকা দিয়ে নিয়েছি, মানে টাকাও নিয়েছে, মানে যেটাকে বলা যায় বিক্রি করে দেওয়া, বিক্রি করে দিয়েছে। ওই টাকা নিয়ে নিজের মেয়ের ট্রিটমেন্ট করেছে আমার বড় জেঠিমা, ওই জন্য ওর এত ক্ষোভ। তো এবার ওকে মানে যখনই কাউকে ও করে নিত, তখন ও এত টর্চার করতো তাকে যে সীমার বাইরে। বেশিরভাগ যেটা করতো সেটা হচ্ছে যে ওই হাত পা বেঁকে যেত, হ্যাঁ, নিজেকে নিজে মারতে শুরু করতো, মানে আমার মধ্যে যদি ও আসতো তাহলে আমি নিজেকে নিজে মারবো, এরকম হতে শুরু করতো, পাগলের মতো আচরণ করা, এইগুলো তো স্বাভাবিকভাবে খুব ভয় পেয়ে যেত। তো এবার একদিন আমাদের বাড়িতে ঠিক করা হলো যে না, এবার যাই হয়ে যাক, একটা বাড়িতে যজ্ঞ করা হোক, বাড়ির যে এটা হয়েছে, মানে এই অভিশাপটা থেকে অন্তত যাতে বেরোনো যায়। তো লাস্ট দিন বড় জেঠুকে বলানো হয় যে তুমি এইটা করবে, এই যজ্ঞটা, তোমাকে এই যজ্ঞতে বসতে হবে, তোমার যে তুমি পাপটা করেছো, এই পাপটা তোমার এইটার মধ্যে দিয়েই একমাত্র ক্ষয় হবে, না হলে হবে না। বড় জেঠু রাজি হয়, বড় জেঠুকে নিয়ে আসা হয়, বড় জেঠিমা আসে, সবাই আসে, বাড়ির অনেক রিলেটিভসরা আসে সেই দিনে। পুজো যখন করতে বসো তখন বড় জেঠির ওপর ভর করে বৌদি। তারপরে মানে অনেক ঝামেলা, মানে ঝামেলা বলতে কি, বড় জেঠির মধ্যে যখন আসে জিনিসটা, তখন বড় জেঠু বড় জেঠিমার গলাটা টিপে ধরে। আচ্ছা, দুজনের মধ্যেই আসছে, বড় জেঠুর মধ্যে এসছে, তখন বড় জেঠিমার গলাটা টিপে ধরে বড় জেঠু। তখন বলতে থাকে কি, তুই আমাকে মাটির নিচে করেছিস, তোরা দুজনে মিলে, এখন দেখ আমি তোদের দুজনকে কিভাবে শেষ করব, আমাকে তাড়ানোর জন্য যজ্ঞ করবি তোরা, এরম মানে অলরেডি থ্রেট দিতে শুরু করে দিয়েছে। তখন অনেক ঠাকুরমশাই বসে রয়েছে, কেউ কিছুই করতে পারছে না, সবাই দেখছে ওর দিকে তাকিয়ে। তখন আমার দাদু মানে যেটা করলো, আমার জেঠু অলরেডি গালাগালি দিচ্ছে আমার দাদু। আর একটা জিনিস কি, ভূতেদের বা প্রেত পিশাচ যাই হোক, ওরা গালাগালিটা নিতে পারে না। যখন গালাগালি দিতে শুরু করে, আমার দাদু জুতো নিয়ে আসে, জুতো নিয়ে ওই বড় জেঠুর গালেই মারতে থাকে, গালাগালি দিতে থাকে। তাহলে ছাড়, ওকে ছাড়, তুই মারা গেছিস, তুই তো আর নেই,
তো তুই যখন কিছু করতে পারলি না, এখন এসে কি করবি তুই? তোর মেয়েকে দিয়ে দিয়েছে, তোর মেয়ে ভালো আছে ওখানে, এরকম করে বোঝাচ্ছে প্লাস মারছে। তো জিনিসটা ধীরে ধীরে যখন ঠান্ডা হচ্ছে তখন জেঠু বসলো। জেঠু বসে আমার বড় জেঠিমাকে বলছে, হয় তুই মরবি নয় আমি মরব, যে কোনো একজন মারা যাবে, তারপরে থামবে, না হলে থামবে না। তখন কি করলো, বড় জেঠু গলায় যে গামছাটা ছিল সেটা নিয়ে দৌড়ালো। নিজেদের ভুলটা ঠিক করার জন্য বড় জেঠু কী করলো, ওই গামছাটা নিয়ে দৌড়ালো আর ওই বাঁশঝাড়েই গেল। বাঁশঝাড়ে গিয়ে ওখানে একটা দেবে তার মধ্যে, তখন দাদু টাদু সবাই মেয়ে গিয়ে ছাড়িয়ে ওকে নিয়ে আসলো। তারপরে তার জন্য অনেক প্রায়শ্চিত্ত যেগুলো করে, মন্দিরে অনেক দান টান এইগুলো করে মোটামুটি ওটাকে ঠিক করা হয়। এখন ঠিক আছে? এখন ঠিক আছে বলতে, যে মেয়েটাকে দেওয়া হয় ওই এদের বাড়িতে, ওই মেয়েটা মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে। আচ্ছা, আসে। সে কি জানে সব? বাচ্চা না, সে জানে না কিছু। সে জানে এটা আমার আর একটা দিদার বাড়ি। ও আসে, বাড়িতে ঘুরে টুরে যায়, এটাই। বাট ও ওর কোনোদিন মাকে দেখেনি। ও জানে ওটাই ওর মা। আর হয়তো বৌদি দেখছে যে ও এখন ভালো আছে, এখানে থাকলে হয়তো এতটা ভালো থাকতে পারতো না। তো এইগুলো নিয়ে ধীরে ধীরে শান্ত হয়। ওর যে যেগুলো হয় না মারা যাওয়ার পরে যেগুলো করতে হয় বৌদি, ওগুলোও করে। ওই কোথাও গিয়ে একটা কিছু করে আসে, তারপরে জিনিসটা ঠিক হয়। হ্যাঁ, ওইগুলো করে বড় জেঠিমা আর বড় জেঠু মিলেই করে। সেটা আমার দাদুই নিয়ে গেছিলো ওদেরকে, দিয়ে ঠিক হয় জিনিসটা। আচ্ছা, এখন ঠিক আছে, সেটাই হচ্ছে ব্যাপার। এখন আমাদের ফ্যামিলি ঠিক আছে, জেঠু জেঠিমাও ঠিক আছে। জেঠু জেঠিমা ঠিক আছে। আমার জেঠু মারা গেছে, তোমার হ্যাঁ মারা গেছে, এই কিছুদিন হলো মারা গেছে, এই 1 বছর 2 বছর হলো মারা গেছে। দুটো ঘটনাই দু রকমের, কি বলবো, পরপরই। ওটা ছোটবেলায় হয়েছে, আর এটা কবে হয়েছে? এটাও আমি অনেক ছোট, তখন আমার জ্ঞান হয়নি। এটা সম্পূর্ণটা আমার এটা কি তার আগে, বেনারসের আগে? হ্যাঁ, বেনারসের আগে। এটা আমি দেখেছি, প্লাস এটা আমি শুনেওছি। আমাদের বাড়িতে এখনো যখন কারেন্ট চলে যায় বা কিছু, তখন এই গল্পগুলো খুব মাঝে মধ্যে হয় যে এইরকম হয়েছিল, এইরকম হয়েছিল। সমস্তটা ঠাকুমা, আমার এখনো ঠাকুমা বেঁচে আছেন, ঠাকুমার কাছে শোনা, মায়ের কাছে শোনা যেরকম হয়েছিল। যাক, ভালো থেকো। আর আপনাদের কেমন লাগলো এই দুটো ঘটনা আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারাও যদি এখানে এসে ঘটনা শোনাতে চান, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। তারপর আমরা শুনবো আর আপনাদের ডেকে নেব এখানে, আর আপনারাও শোনাতে পারবেন আপনার ঘটনা আমাদের দর্শককে। আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ভালো থাকবেন, ধন্যবাদ।